বাইক কি করে নিয়ে যাবো জানি না, ভীষণ ভয় করছে। সত্যি নর্থ ইস্ট ঘুরতে ঘুরতে আমরা এখন চলে এসেছি একদম যে দক্ষিণ তিব্বত চায়না অধিকৃত ল্যান্ডের কাছে। যতই আসছি ততই যেন আমাদের চোখ সুন্দর থেকে আরও সুন্দরতর হয়ে যাচ্ছে। সেটা আমি বললেই শুধু যে আপনি বিশ্বাস করবেন সেটা না, যদি পেছনের পারিপার্শ্বিক দৃশ্যটা দেখেন, সত্যি যে কি অপরূপ অরুণাচলের দৃশ্য, যেন ভগবান দুহাত দিয়ে এত আঁচল দিয়ে ভরে দিয়েছে এই অরুণাচলকে। এই সময় আমি আছি ওয়ালং, এখান থেকে আর 30 কিলোমিটার গেলেই হচ্ছে শেষ পয়েন্ট আমাদের ভারতের ইস্টার্নে। এখান থেকে 7 কিলোমিটার গেলে ডং, আর সেখান থেকে 20 কিলোমিটার চলে গেলেই আমরা পৌঁছে যাব শেষ ল্যান্ড আমাদের ভারতের ইস্টার্নে। তো আমরা আজকে এই সময় আছি ডং ভ্যালিরই ঠিক আগের দিকটায়। পেছন দিকটায় দেখলেই এই পাহাড়টারই পেছন দিকটা হচ্ছে ডং ভ্যালি, আর এইটা হচ্ছে এখানকার মেন শহর ওয়ালং। তারপরে পড়ে যাবে ভিলেজ। এখানে সমস্ত কিছু ফেসিলিটিস আপনি একদম সামনে থেকে পেয়ে যাবেন। হয়তো পেছনটা দেখলেই আপনি বুঝতে পারছেন প্রচণ্ড পরিমাণে একটা যে ঠান্ডা এই সময় আমাদের গায়ে এসে লাগছে। কালকে সারা রাত আমরা ঠান্ডায় খুব কেঁপেছি একবারে, পুরো একবারে সারা রাত ধরে বৃষ্টি। এখনো পর্যন্ত যদি পারিপার্শ্বিক মেঘ দেখেন, দেখতেই পাচ্ছেন কত সুন্দর এরকম মেঘের মধ্যে আমরা বিরাজমান। এবং তার থেকেও যে সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং এখানকার ঘরবাড়ি, মানুষজন এবং পরিবেশ। সামনেই দেখতে পাচ্ছেন কমলা লেবুর গাছ, তার নিচেই আছে মৌসম্বির গাছ, আপেল গাছ, ডালিমের গাছ, প্রচণ্ড পরিমাণে অনেক রকমের ফলের গাছ। আর এইদিকে দেখলে আমরা দেখতে পাবো লাউ, আর হচ্ছে কোয়াশের গাছ। সত্যি অপরূপ দৃশ্য। এবং সবথেকে সুন্দর দৃশ্য হচ্ছে পেছন দিকে যখন নদীটা বয়ে যাচ্ছে, লোহিত নদী, সেই লোহিত নদীর যে ঢেউ খেলানো জলের কলকলানি আওয়াজ, সেই আওয়াজে সারা রাত যেন মনের মধ্যে একটা সুন্দর মিউজিকের আওয়াজ এনেছে। সত্যি আমাদের খুবই ভালো লাগছে এই নর্থ ইস্ট ঘুরতে এসে, আমরা এখানে আসতে পেরেছি। তো আজকে আমাদের যে ডেস্টিনেশন সেটা হচ্ছে কাহো। তো কাহোতে গিয়ে আরও কথাবার্তা হতে থাকবে। তার আগে আমরা ডংয়ের দিকে একটু যাবো, ওখানে বিউটি দেখে আমরা চলে যাব। এই হচ্ছে আমাদের বাইক, কালকে এখানে আমরা রেখে দিয়ে চলে গিয়েছিলাম। আমি তো আর ব্যাগ পর্যন্ত খুলিনি রাতের বেলা, চিক দিয়ে ভালো করে একদম বেঁধে সেটে দিয়ে চলে গেছি। বৃষ্টি হতেই আছে। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, আর এটা খাবার দোকান। এখান থেকে নেমে হোমস্টে যেতে হবে। সামনে আরও হোমস্টে আছে, ওইটা একটা হোমস্টে হয়, সেখানে একটা হোমস্টে। এখানে থাকার কোনো অসুবিধা নেই, প্রচুর এখানে হোমস্টে আছে। তো আজকে বৃষ্টি কাল রাতে বৃষ্টি হচ্ছে, সেই জন্য আমরা আজকে ঠিক করলাম যে আর আমরা ডংয়ের দিকে এগোবো না, কারণ গিয়ে তো ওখানে সানরাইজ দেখতে পাবো না। তবে ডং যাবো, ওখানে যে ভ্যালির সৌন্দর্য বা কোনটা একটু ঘুরে ঘাড়ে সেই ওভারব্রিজের, তারপরে ওখান থেকে আমরা চলে যাব কাহোতে আরও সৌন্দর্য আছে দেখবো, ওখানে বর্ডার দেখবো, দেখে ওখানেই আজকে স্টে করব। দিয়ে ওখান থেকে কালকে আবার নেক্সট আমাদের উদ্দেশ্যে বেরিয়ে যাব। কয়েকটা ছোট্ট ছোট্ট ঘর দেখতে পাচ্ছি, আই থিঙ্ক এগুলো হোমস্টে হতে পারে। হ্যাঁ, হার ঘর জল না, এটা হোমস্টে না, তবে ওই যে আগে সামনে হোমস্টে হচ্ছে। সত্যি পুরো একদম ভ্যালিটা পুরো যখন বরফের চাদরে ঢাকা পড়ে যায় তখন কি অপরূপ দৃশ্য হয়তো দেখতে লাগে, আমরা শুধু কল্পনা করতে পারি। দেখুন শুধু আলাদা। আমরা আছি এখন ডং ভ্যালি, আর পেছনেই দেখতে পাচ্ছ এখানে ডং ভ্যালি রিসর্ট আছে, সামনেও রিসর্ট আছে। এখানে থাকার জন্যে 2500-3000 পার রুমের চার্জ নিচ্ছে। আর এখান থেকে ট্রেক করে 4 ঘন্টা পাহাড়ের সেই পাশটাকে যেতে হবে সানরাইজ ভিউ পয়েন্ট। এখন ওয়েদার ভালো নেই, পুরো একদম বর্ষা মেঘের জন্য আমরা ঠিক করলাম যে আর ওখানে যে ট্রেক করে বেকার কিছুই দেখা যাবে না, সেই জন্য এখান থেকে ব্যাক করছি। তবে এখান থেকে যদি আপনারা যেতে চান, এখানে যে সমস্ত ঘরের লোকেরা আছে এরা পার হেড 500 টাকা করে নেয়। এবার সেরকম হিসেবে বার্গেনিং করে আপনারা ট্রেক করে আপনার পাহাড়ের সেদিকে গিয়ে ডং ভ্যালি রিসর্ট বা ভ্যালির বিউটি আপনারা নিতে পারেন। তবে আমরা এখন কাহোর দিকে উদ্দেশ্যে রওনা দেবো, দেখা যাক জার্নিতে কি হবে। তো কাহোতে তো এখন রোড ব্লক, কীভাবে যাবো জানি না। আর সামনেই হট স্প্রিং, এখান দিয়ে নেমে নিচের নদীর চড়ে গেলে হট স্প্রিং আছে। এইসব পাথরের মধ্যে দিয়ে বাইককে উপরে নিয়ে যেতে হবে। কি অবস্থা! এই ব্রিজ এমনি ডান দিক বাঁ দিক করছে, নিজে থেকে হাঁটতেই ভয় লাগছে। এর উপর দিয়ে বাইক কী করে নিয়ে যাবো জানি না, ভীষণ ভয় করছে। এর আগে আমরা নেপালেও এরকম ব্রিজ দিয়ে বাইক চালিয়েছি, তবে সেটা ছোট ছিল, এত বড় ছিল না। পুরো লোহিত নদীকে ক্রস করে উপরের দিকে উঠতে হচ্ছে। তো এখান থেকে তবে
নাজারা এক নম্বর পুরো। সাইডের সিন দেখো, পাগল মনের চোখ সব কিছু জুড়িয়ে দিবে, সত্যি খুব সুন্দর বিউটি। তো এখন বাজছে 11টা। আমাদের আজকে বেশি জার্নি নয়, আমরা ওয়ালংয়ে ছিলাম, ওয়ালং থেকে আমাদের আজকে ডং, কিবিটু, কাহো এইগুলো লোকাল সাইট সিন করে কাহোতে আজকে স্টে করব। স্টে করে কালকে আবার নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দেবো। তো তার আগেই পারিপার্শ্বিক দৃশ্য দেখে আমাদের চোখ জুড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন এখানেই আমরা ক্যাম্পিং এরিয়াতে ক্যাম্পিং করে রয়ে যাই। যাই হোক, ব্রিজটা প্রচুরই বড়। আমার মনে হয় এরা লাগেজ নামিয়ে খালি বাইক নিয়ে কাহোর উদ্দেশ্যে হয়তো রওনা দিচ্ছে। এই যে সবাই আসছে এক এক করে বাইক নিয়ে, আর কিছু মানুষ পেছনে হেঁটে হেঁটে আসছে। অরুণাচল, আসামের গাড়ি এগুলো। যাই হোক, সামনেটায় অতি ডেঞ্জারাস, ডবলে আবার যাচ্ছে এরা। অরুণাচলের জার্নি পুরো ফুল অ্যাডভেঞ্চারে ভরা। এই সময় আমরা আছি ডং ভ্যালিতে, কিন্তু হাই রোড হওয়ার জন্য রোড পুরো ক্লোজ। আমার দিকে জঙ্গলের মধ্যে দিয়ে, গ্রামের মধ্যে দিয়ে, পাথরের মধ্যে দিয়ে বাইককে চালিয়ে চালিয়ে উপরে নিয়ে যেতে হবে। জানি না কীভাবে নিয়ে যাবো, তবে দেখা যাক কী গ্রুপের তরফ থেকে ডিসিশন হয়। সেরকম ডিসিশনের উপরে নির্ভর করছে যে আমরা এদিক দিয়ে যাবো কি না। না আগের দিকে মেন রোড তো এখন 3টে পর্যন্ত বন্ধ, না মেন রোড গিয়ে দেখবো, দেখা যাক। আমাদের সবাই ঠিক করলো আগে মেন রাস্তা গিয়ে দেখা যাক, ওইদিকে না গেলে তারপর ব্যাক করে এদিক দিয়ে যাবো। ডং ভ্যালি থেকে আমরা বেরিয়ে কাহোর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তবে সামনে যদি রাস্তা ব্লক হয় আবার ব্যাক করে কিছু সম্ভবত আসতে হবে। আর এই যে ডং ভ্যালি রিসর্ট সামনেই দেখতে পাচ্ছ, ভালো রকমেরই নিশ্চয়ই এখানে নাইট চার্জ নেবে। তবে এখানেই থাকা খাওয়ার ব্যবস্থা আছে। এখান থেকে সত্যি কথা বলতে থাকলেও পয়সা উসুল হয়ে যাবে, পুরো ভ্যালির যে বিউটি। তবে এই ডং ভ্যালির দিকে আসলে উইন্টারে আসাই ভালো, একবার পুরো হাত ফ্রিজ করে দেওয়া ঠান্ডা হলেও অন্তত ভ্যালির বিউটিটা তো অন্তত দেখতে পাওয়া যাবে। এই বর্ষাকালে না আসাই ভালো। ওয়েদার ভালোই ছিল, বললো এই 2 দিন হয়ে গেল আবার এরকম বৃষ্টি শুরু হয়েছে। নামতি রিসর্ট, এখনও ফোন নাম্বার দেওয়া আছে। নামতি রিসর্ট দেখুন, ফোন নাম্বারটা 9233913359। এইরকম রোডটা চওড়া হচ্ছে পুরো, সেই জন্যই রোডটাকে ব্লক করে রেখেছে কাজ করার জন্য। পুরো রাস্তাটাকে তেড়ে দিয়েছে দেখুন, মনে হচ্ছে আর রাস্তা তো সামনে ব্লকই হবে। তবু যেয়ে দেখা যাক, আগে গিয়ে দেখবো। এইটা হচ্ছে রাস্তার যা কন্ডিশন, আগে যে আরও কপালে কী কী দুঃখ অপেক্ষা করছে জানি না। যাই হোক, আগে গিয়ে দেখা যাক। আমাদের যাত্রা এইভাবেই চলতে থাকবে। কালকে কপাল ভালো যে আমরা কালকে ওয়ালংয়ে রয়ে গিয়েছিলাম, তা না হলে এই রাস্তার কন্ডিশন দেখেছেন। এদের মধ্যে যদি আমরা সন্ধ্যেবেলা বাইচান্স রিক্স নিয়ে কাহোর উদ্দেশ্যে বেরিয়ে যেতাম, কী যে দুর্ভোগ আমাদের কপালে ছিল জানি না। যাই হোক, আমরা আজকে সুন্দর সকালবেলা যাত্রা করছি এই রোডের মধ্যেই। তবে এই রাস্তায় চালাতে অসুবিধাই হচ্ছে, কিন্তু তার থেকে ভয়ানক ব্যাপার হচ্ছে এই জলের মধ্যে যদি কোথাও বড় পাথর বা গর্ত পড়ে যায় তখনই হ্যান্ডেলকে ডিসব্যালেন্স করে দেয়। এইটাই হচ্ছে ভয়, না হলে কাদা রাস্তাও আস্তে আস্তে টুকটুক করে যাওয়া যায়। কাজ চলছে দেখতেই পাচ্ছ, বাঁদিকে পুরো রাস্তাটাকে তেড়ে দিয়ে। कहाँ जाने के लिए? और खराब रास्ता कितना है? खराब रास्ता ऊपर बड़ा 4 किलोमीटर। ये 4-5 किलोमीटर खराब है, उसके बाद अब अच्छा हो जाएगा रोड। এরকম করে বাইক আমরা চালিয়েছিলাম মেঘালয়তে, যখন বাংলাদেশ হয়ে ইন্ডিয়াতে ফুলবাড়ি হয়ে ঢুকেছিলাম। এর থেকেও বেশি কাদা ছিল, পুরো রোডটা সেখানে বিআরও তেড়ে দিয়েছিল একবার। এখানেও সেম একই কন্ডিশন। ভাবিনি এতটাও খারাপ রোডে আমার দিকে যাত্রা করতে হবে।
বেশ সুন্দর সুন্দর রাস্তায় এসেছি, তবে এটাই তো অ্যাডভেঞ্চার, খারাপ ভালো সব মিলিয়ে। আবার আগের দিকে দিয়ে আসছে রে। এই অফ রোডের মধ্যে আমাদের বাইক চালিয়ে বাইকের ইঞ্জিনও গরম হচ্ছে, আমাদের পেছন গরম হচ্ছে, আর হাতের তো পেশি তো আরোই গরম হয়ে যাচ্ছে। যাই হোক, রোড তো দরকার, আগে যেমন সুন্দর রোড এইটাও এককালীন হয়ে যাবে, কিন্তু বর্তমানে আমরা চলে এসেছি ভুল সময়ে। আমরা যখনই কোনো বর্ডার এরিয়াতে যাই তখনই দেখি রোড তৈরি হয়। এর আগেও আমরা বাংলাদেশ দিয়ে ঢুকেছিলাম ভুল করে একটু অ্যাডভেঞ্চার করার জন্য, সেখানেও এর থেকেও আমরা বেশি অ্যাডভেঞ্চার পেয়ে গিয়েছিলাম। এমন পেছন গরম হয়েছিল আর ভুল করেও আমরা মানে মেঘালয়ের দিকে আর বাংলাদেশ বর্ডার হয়ে ঢুকিনি। যাই হোক, আমাদের যাত্রা চলছে, আমরা একটু দাঁড়িয়ে একটু খেজুর আর একটু জল খেয়ে নিচ্ছি। সবার মুখগুলা দেখুন। এখানে আবার কি হলো, পাশ কি দেখাতে হচ্ছে না, মাঝখানে রোড ক্লোজ কেন? চ সাইড কাটিয়ে চ আয়গা। কি বন্ধ है? ओहो हो आई बारी आए। ও নজারাটা দেখ শুধু, বাবরি, তো স্বর্গের থেকেও কোনো অংশে কম নয় রে ভাই। হ্যাঁ সেটাই তো রে ভাই, এইরকম রাস্তা হবে চৌড়া, এইটা আছে আবার এইটা তৈরি হচ্ছে, তার মানে ভাবুন চাকাচাক রোড যখন হয়ে যাবে। বর্ডারে রোড খুবই দরকার আমাদের। নিজের চোখকে বিশ্বাস করে উঠতে পারছি না, আমরা ঘুরতে ভারতবর্ষের কোন সীমান্তে এমন এসে পৌঁছে গেছি। পিছনে বর্ডার দেখলেই আপনি বুঝতে পারবেন ফার্স্ট ভিউ চায়না। এর আগে আমরা মায়ানমার বর্ডার, নেপাল বর্ডার, পাকিস্তানের দিকের বর্ডার ঘুরে চলে এসেছি, বাকি ছিল চায়না বর্ডার। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে, কিন্তু এখান থেকে চোখ মিললেই সামনে দেখতে পাবো চায়নার ফার্স্ট ভিলেজ আর আমাদের লাস্ট ভিলেজ, মানে চায়নার দিক দিয়ে আসলে ইন্ডিয়ার ফার্স্ট ভিলেজ। সত্যি কি অপরূপ দৃশ্য এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা পুরো এরিয়াটাকে ঘুরে দেখি, এদিকে সামনেই দেখতে পাচ্ছ, এখান থেকে দাঁড়িয়ে পুরো চায়নার যে বিউটি, সেই বিউটিটাকে আমরা এখান থেকে উপভোগ করতে পারছি। এখানে চারিপাশ দিয়ে একদম ইন্ডিয়ান আর্মির ক্যাম্পে একদম ভর্তি আছে, লেখাই আছে ইউ আর আন্ডার সার্ভেলেন্স। সত্যি অপরূপ দৃশ্য লাগে। ওই যে সামনে ওটা হচ্ছে কাহর ওখান পর্যন্ত আমরা যেতে পারবো। কাহর পর থেকে সেই দূরে যে গ্রামটা দেখা যাচ্ছে সেই গ্রামটা হচ্ছে চায়না। সত্যি কোথায় এসে উপস্থিত হয়েছি। যাই হোক, এখানে এসে আমি একটা কথাই বলবো, আমার ভারত মহান, আমাদের ভারতের বৈচিত্র্য আমরা সুন্দর দেখছি। তবে হ্যাঁ, যেটা বললাম সেটা হচ্ছে চায়না বলবো না, তিব্বতকে যেটা চায়না অধিকৃত করে তাদের দাবি করে বসে আছে। যাই হোক, সত্যি সুন্দর, ভালো লাগছে। ভারত মাতা কি জয়। আমার দুটো আঙুলের ডিস্টেন্সে দুটো দেশ, ওইটা হচ্ছে চায়না আর এটা হচ্ছে ইন্ডিয়া। ভাবুন এইটুকুন ডিস্টেন্সের মধ্যে আমি যদি বুড়ো আঙুলটা না চাই ইন্ডিয়া, ইন্ডেক্স ফিঙ্গার চায়নাকে শো করছি। হর হর মহাদেব বলে আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে আমরা আবার বেরিয়ে পড়লাম। তো ফার্স্ট ভিউ চায়না দেখার পরে আমরা আমাদের উদ্দেশ্য কাহর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। থ্যাংক ইউ। ভাইরা বলছে বাইকে করে ঘুরে যাচ্ছে বিন্দাস। যাই হোক, খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মধ্যে দিয়ে আমরা এখন রাইড করছি। প্রায় 3টে বাজতে চলেছে, কিন্তু ঝাঁ চকচকে রোদ দেখতে পাচ্ছি। ঘরগুলো দেখুন, শুধুমাত্র টিন আর কাঠ দিয়ে কীভাবে ঘর করে মানুষজন এখানে আছে। সত্যি কত কঠিন জীবনযাপনের। আমরা অনেক ভালো ফেসিলিটির মধ্যে থাকি। ও আবার খারাপ রোড। ডোন্ট বি এ গামা ইন দ্য ল্যান্ড অফ লামা। এখানে হচ্ছে দুটো রাস্তার মিলনস্থল। এই বাঁ দিকেরটা চলে যাচ্ছে কিবিটো আর এটা হচ্ছে কাহো। আমরা এখন কাহোর দিকে চলে যাব। আমরা ভারতের একদম পূর্বতম স্থানে থাকবো। আগে কিবিটো পর্যন্ত আসা হতো, কিন্তু এখন কাহো পর্যন্ত যেতে দিচ্ছে। যাই হোক, আমরা কাহোতে গিয়ে আজ স্টে করব। কারোতি ব্রিজ।
ব্রিজের ডিটেলসটা এখানে দেওয়া আছে। স্পিড লিমিট 5 কিলোমিটার। ও সত্যি সত্যি অপরূপ অপরূপ। এর আগে আমরা অনেক নর্থ ইস্টের জায়গা ঘুরেছি, তবে এত সুন্দর একদম প্রকৃতি নিজের হাতে যেন দুহাত দিয়ে সাজিয়ে দিয়েছে একবারে উজাড় করে। আরে না, সত্যি কথা বলতে এই জায়গাটা অপরূপ সুন্দর। এই জায়গাটা দেখে আমার স্মৃতি ভ্যালির কথা মনে পড়ে যাচ্ছে। স্মৃতি ভ্যালিতেও ঠিক স্মৃতি রিভারের পাশে আমরা যেভাবে হ্যাঙ্গিং রকের মধ্যে দিয়ে চালাচ্ছিলাম, সেম অনেকটা এই জায়গাতেও দেখতে পাচ্ছি। তবে সেখানে গ্রিনারি ছিল না, এখানে গ্রিনারি আছে। এইসব রোডে মেনটেন করতে বিহারের কত টাকা যে খরচা হয় মানে ভারতীয় গভর্নমেন্টে, সেটা জানি না। সামনে এই ওয়ার্কার্সদের দিয়ে এখানে রাস্তা পরিষ্কার করে চলছে। খুবই গুরুত্বপূর্ণ রোড এটা আমাদের ভারতবাসীদের কাছে বা ইন্ডিয়ান সিকিউরিটির ক্ষেত্রে। যাই হোক, চলুন, পাশ দিয়ে বয়ে চলেছে রোহিত রিভার। সুন্দর সুন্দর। কারোটি ব্রিজ পেরিয়ে আসলে কাহো আর কিবিটোর মধ্যে যোগাযোগের মেন মাধ্যম কিন্তু এই চেন ব্রিজটা। কিন্তু এইটা দিয়েই দুটো গ্রামের সংযোগস্থল, কিন্তু মানে শর্টকাটে যদি আসতে হয় বা যেতে হয়, তারপরে সেই ব্রিজ হয়ে মেন রোড হয়ে ঘুরে ঘুরে যেতে হবে। বাঁ দিকটা লক্ষ্য করুন, সোনালি আবরণটা, গ্রিনারির মধ্যেই সোনালি আবরণটা আলাদাই একটা বিউটি লাগছে। ওগুলো হচ্ছে ধান পাকলো বর্ণ ধরেছে। আর এখন আমরা এন্টার করছি মাসাই ভিলেজে, মানে এটা ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা মডেল ভিলেজ। আর এই মাসাই ভিলেজ পেরিয়ে আমার দিকে কাহো ভিলেজ যেতে হবে। তবে এই মাসাই ভিলেজে বেশ স্কুল বা এখানে চিকিৎসালয় সমস্ত কিছু অ্যাভেলেবেল বা মন্দির এসব দেখতে পাচ্ছি এখানে। আর উপর দিকে আর্মির বাংকার হয়ে ভর্তি একদম গোটা চারদিকে। সামনেই বৌদ্ধদের ফ্ল্যাগ আবার উঠতে উঠতে আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। আর এই ওয়েলকাম জানিয়ে দিচ্ছে যে আমরা প্রবেশ করতে চলেছি ভারতের পূর্বতম স্থান এবং ভিলেজ, সেটা হচ্ছে কাহো ভিলেজে। বাঁকটা ঘুরলেই আমাদের সামনে ওয়েলকাম টু কাহো। আর সামনে এই বোর্ড দেখতে পাচ্ছি। আমরা তো আগে এখানে গিয়ে ছবি তো তুলবই, তারপর আমরা এন্টার করবো। তাই দাদা আগেই দাঁড়িয়ে, আলাদাই অনুভূতি লাগছে ভাই। মণি ভাইয়ের পুরকিটা শুধু দেখুন। ফার্স্ট ধন্যবাদ জানাবো বিআরওকে। তার কারণ হচ্ছে যে বিআরও যদি না এই রোড করতো, তাহলে আজকে আমরা এই একদম চাইনিজ ফার্স্ট মানে চায়নার দিকে মানে অরুণাচল প্রদেশে শেষ ভিলেজ আমরা আসতে পারতাম না। চায়নার দিক দিয়ে এটা ফার্স্ট ভিলেজ। আমার পেছনে দেখতেই পাচ্ছেন কাহো ফার্স্ট ভিলেজ। তো প্রথম ধন্যবাদ জানাবো বিআরওকে, তারপর ধন্যবাদ জানাবো আমাদের বাইককে, যেই বাইকে চেপে আমরা আজকে এসেছি। সর্বোপরি সবার প্রথমে তো ধন্যবাদ জানাতেই হয় মহাদেবকে। যাই হোক, এই ভিলেজে এসে আমরা নিজেরা সত্যিই খুব ভালো লাগছে, এবং আমাদের গ্রুপের সবাইকে যে আমরা আজকে এই ভিলেজে আসতে পেরেছি। আমরা এবার এই ভিলেজে গিয়ে ভিলেজে থাকবো, ভিলেজের কালচার দেখবো, ভিলেজের পরিবেশ দেখবো। তবে আমি যদি দেখি ওই যে গ্রামটা দেখতে পাচ্ছি, ছোটো ছোটো ঘরগুলো, ওইগুলো হচ্ছে চায়নার। আর ওখান পর্যন্ত ওই যে আমাদের লাস্ট চেক গেট, ওখান পর্যন্ত আমরা যেতে পারবো। তারপরে এবারে আর্মিদের এরিয়া, পুরো 74টাই আর্মিদের এরিয়া, তবে ওখান পর্যন্ত শেষ, তারপরে আর আমরা যেতে পারবো। আমাদের গ্রুপ মিলে এখানকে বাইকে করে চলে আসছি। আর ফার্স্ট টাইম একটা এক্সপিরিয়েন্স বলবো অসাধারণ। আর এত সুন্দর একটা গ্রামটাও খুব সাজানো গুছানো। আমরা এবার ভিতরে ঢুকবো আর দেখবো যে এখানের মানুষজন, তাদের কালচার, তাদের ব্যবহার, সেটা দেখবো। আর ঘুরে দেখবো এখানে নেচার তো অসাধারণ, মানে ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না, জাস্ট উপলব্ধি করতে হবে। অসাধারণ। ওয়ান টু থ্রি, ঢুকে গেলাম আমরা ভারতবর্ষের পূর্বতম প্রান্তে। একদম মনের মধ্যে একটা আলাদাই অনুভূতি কাজ করছে। আর আমার ডান দিক দিয়ে চলেছে গুম্ফা, আর বাঁ দিকে এটা হচ্ছে হোমস্টে দেখতে পাচ্ছি। হ্যাঁ, হোমস্টে।
আর আগে আর্মির গাড়ি, পুরো চারিদিকটা আর্মির একদম ক্যাম্পে ঘেরা, একদম প্রচুর এখানে বাংকারও দেখতে পাচ্ছি, আর আর্মির গাড়িও তো দেখতেই পাচ্ছি অ্যাভেলেবেল। ও সত্যি একটা আলাদাই লাগছে ভাই পূর্বতম স্থানে এসে ভারতবর্ষে। দ্য ল্যান্ড অফ মেয়র, বেশ একটা ক্যাফেটেরিয়া এখানে সুন্দর করে। সামনে এই একটা আবার হোমস্টে দেখতে পাচ্ছি, তৈরি হচ্ছে, পেছনে ওই যে কাজ চলছে একটা, হ্যাঁ রেডি, তবে ভাড়াও দেওয়া হয়, ফোন নাম্বার দেওয়া আছে। আই থিঙ্ক এটা ভারতের পূর্বতম হোমস্টে। এখানে অনেক রাইডারদের বাইকও দেখতে পাচ্ছি, অভিজিৎ ঢুকে গিয়েছে। তবে আজকে এই হোমস্টেটাই থাকবো ভারতের পূর্বতম একদম হোমস্টেতে। তবে এর আগে আমরা সামনের দিকে গিয়ে আগে একটু যে মেন ব্রিজ, সেই ব্রিজের পর থেকে যেতে যায় না, ওই ব্রিজটা পর্যন্ত গিয়ে তারপরে এসে এই হোমস্টে ঢুকবো। তবে তার আগে আমাদের ভারতের পূর্বতম রোড একদম, সেখানে গিয়ে আমাদের চক্ষুপাত করে তারপরে ব্যাক করবো। বাঁদিকে একটা স্কুল একটা দেখতে পাচ্ছি, ওয়েল গড নাকি একটা, যাই হোক পরে ঢুকবো এখানে। আর এই হচ্ছে সেই ব্রিজ, এরপর থেকে আমাদের আর যাওয়ার পারমিশন নেই, এরপরে আর্মিদের। তবে এখানে সিকিউরিটির কারণে আমাদের ক্যামেরাটা অফ করে দেওয়া উচিত হবে, তবে ওইদিকে আমরা আর যাবো না। তো আমরা এখন গিয়ে কি দেখবো না, ভিতরে হোমস্টের ভিতরটা দেখবো। এবং এই হোমস্টে থাকতে গেলে আপনাকে কী করতে হবে, কিছুই করতে হবে না, আপনার শুধু ডকুমেন্টস এখানে জমা করতে হবে। এবং পার রুম এখানে 2 জন করে থাকতে হবে একটা রুমের চার্জ হচ্ছে 1,500 টাকা থেকে 2,000 টাকা। সেইটা হচ্ছে মানে সিজন অনুযায়ী ডিফারেন্স করতে পারে। আর এর থেকে উপরের দিকে যে হোমস্টেগুলো আছে সেগুলো আরও দাম বেশি, 2,500, 3,000, 4,000 করে এক একটা হোমস্টে। এই হোমস্টেটা কিন্তু অনেকটাই কম দাম। এইটা হচ্ছে শেষ, মানে ওই দিকটায় গেলেই চাই না, মানে ব্রিজটার আগের হোমস্টেটা এইটা। আপনারা আসলে এই হোমস্টেটা প্রেফারেন্স দিতে পারেন। তবে এখানে খাওয়ার চার্জটা একটু বেশি। খাওয়ার চার্জ বেশি হওয়ার কারণ এখানে কোনো সবজি বা ফসল এখানে তৈরি হয় না, যতটা আসে পুরো নিচ থেকেই একবার আসে, এসে এখানে তবে এখানে খাওয়া দাওয়া হয়। এবং খাওয়া দাওয়া যদি এখানে আপনারা করতে চান তো আগে থেকে আপনারা এখানে অর্ডার দেবেন, এখানে হতে সময় লাগে। এবং চালটা একটু সিদ্ধ বেশি করে করতে বলবেন, নাহলে কিন্তু খেতে অসুবিধা হতে পারে। যেটা আমরা বলে দিয়েছিলাম সিদ্ধ করতে, ওটা অরুণাচলে এটা আমাদের সমস্যা হচ্ছে। তো এখন আমরা ভিতরে গিয়ে হোমস্টের ভিতরটা দেখি। এই হচ্ছে হোমস্টের ভিতরটা একদম। তারা যে গাছকে কত ভালোবাসে সেটা দেখলেই বোঝা যাবে। পুরোটা এবারে কাঠ দিয়ে তৈরি। এই কাঠ কিন্তু এগুলো পাইন কাঠ, এগুলো কিন্তু আমাদের প্লেন ল্যান্ডে হবে না। এখানটা হচ্ছে চা ফা যা বসে গল্প টল্প যদি করতে চান তাহলে বেশ সুন্দর। এদের যে তিব্বতিয়ান কালচার, সেই কালচারটাকে এখানে কত সুন্দরভাবে ধরে গেছে। ও তো মধ্যের ছবি, গণেশের ছবি আছে এখানে। আমার রুমটা গিয়ে দেখবো। এই হচ্ছে আমাদের হোমস্টের ভিতর, পুরোটাই কাঠ দিয়ে তৈরি, আর নিচটাই শুধুমাত্র সিমেন্ট, বাকি সব কাঠ। মনিভাই ড্রেস আপ করছে, আমরা একটু লোকেশনে দেখতে যাব। বেডগুলো 2টো করে শোয়া যাবে।